প্রধান উপদেষ্টার বৈঠকের পরও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি। টাকা দিয়ে কেউ ভোট চাইলে তা মুখের উপর ছুঁড়ে ফেলবেন বললেন সার্জিস আলম। এনসিপির যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেওয়ার প্রয়োজন নেই বললেন হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ জানাবো, ট্রেজার গান দেখতে চাওয়ায় খুন হন শাহরিয়ার আলম সাম্য বললেন ডিএমপি কমিশনার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার বৈঠকের পরও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পরও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি। তা না হলে বিএনপির পক্ষ থেকে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছে বিএনপি। একই সঙ্গে দলটি বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে যে বক্তব্য দেওয়া হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। মূলত সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতি ও দুর্বলতা থাকায় জনমনে সংশয় দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ কথাগুলো বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছেড়ে দিতে চান এমন একটি খবর যখন দেশে তুমুল আলোচনার জন্ম দেয়, তখন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় বিএনপি হতাশ হয়েছে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া দুটোই একই সঙ্গে চলতে পারে। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী শক্তির ও ব্যক্তির অর্থাৎ দল ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন বলেও উল্লেখ করেছেন তিনি। টাকা দিয়ে কেউ ভোট চাইলে তা মুখের উপর ছুঁড়ে ফেলবেন বললেন সার্জিস আলম। নির্বাচনের আগে কেউ পকেটে ৫০০ বা ১,০০০ টাকা গুঁজে দিয়ে ভোট চাইলে তা মুখের উপর ছুঁড়ে ফেলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়ে দলটির এক পথসভায় তিনি কথা বলেন। সার্জিস আলম বলেন, একটা জিনিস মনে রাখবেন, নির্বাচনের আগে যে আপনার পকেটে ৫০০, ১,০০০ টাকা দিয়ে ভোট চায় সে হচ্ছে জনগণের সবচেয়ে বড় শত্রু। সে ৫ বছরের জন্য আপনার মুখ বন্ধ করে দিতে চায়। সে ৫ বছরে আপনার সবচেয়ে বড় নাগরিক অধিকার ভোটাধিকারকে কেড়ে নিতে চায়। ওই টাকা তার মুখের উপর ছুঁড়ে ফেলবেন, না হলে পরের ৫ বছর বিভিন্ন প্রয়োজনে আপনার কাছ থেকে হাজার হাজার টাকা লুট করে নেবে। আপনার তখন আর বলার মুখ থাকবে না। নতুন বাংলাদেশে আমরা এই পরিবর্তনগুলো চাই। দিনাজপুরের ৬ উপজেলায় এনসিপির পথসভা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ঘোড়াঘাট উপজেলায় এ পথসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির ঘোড়াঘাট উপজেলা শাখার সংগঠক আব্দুল মান্নান সরকার। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যারা জীবন দিয়েছেন তাদের স্বপ্নকে বৃথা যেতে দেওয়া যাবে না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, এই স্বপ্ন বাস্তবায়নে হাজারের বেশি মানুষ জীবন দিয়েছেন। ৩ বছরের শিশু, ৬ বছরের জাবির তাদের জীবন দিয়েছে। যারা জীবন দিয়েছে তাদের অর্ধেকের বেশি ১৮ বছরের নিচে। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন, খারাপকে যদি খারাপ বলার সৎসাহস দেখাতে না পারেন তাহলে মানুষটা প্রশ্রয় পেয়ে যাবে। আর প্রশ্রয় পেতে পেতে সবশেষে কি হয় সেটা আমরা হাসিনার থেকে দেখেছি। কাউকে আর হাসিনা থেকে খুনি হাসিনা হয়ে উঠতে দেওয়া যাবে না। আপনাদের কাছে আমাদের জায়গা থেকে এই অনুরোধটুকু জানাই। এনসিপির যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেওয়ার প্রয়োজন নেই বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে আপনারা যোগ্য নেতৃত্বকে ভোট দেবেন। যদি দেখেন এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব নাই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নেই। যে সবার সেবা করবে তাকে আপনারা ভোট দেবেন। চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার পথসভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমাদেরকে সচেতন হতে হবে। নিজেরা যদি দুর্নীতি না করি তাহলে আমাদের নেতা কখনো দুর্নীতিবাজ হতে পারবে না।
আর আগের মতো যদি ভোট বিক্রি করে দেই তাহলে ৫ বছর আমাকে নির্যাতন করবে, জুলুম করবে। আমি মুখ ফুটে একটা কথা বলতে পারব না। সেজন্য আমাদেরকে আগে সচেতন হতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে আমাদের পরিবার থেকে। আমার বাবার ইনকামের স্বচ্ছতা আছে কিনা সেই প্রশ্ন করার সৎসাহস থাকতে হবে। আপনার বাবার বেতন ৪০,০০০ টাকা, বাসা ভাড়া দিচ্ছে ২৫,০০০ টাকা, আপনাকে আইফোন কিনে দিচ্ছে ১.৫ লাখ টাকার। আপনার বাবার ইনকামকে যদি প্রশ্ন করতে না পারেন তাহলে আপনার যথাযথ শিক্ষা এখনো পর্যন্ত হচ্ছে না। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু ও মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন উপস্থিত ছিলেন। ট্রেজার গান দেখতে যাওয়ায় খুন হন শাহরিয়ার আলম সাম্য, বললেন ডিএমপি কমিশনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, ১৩ মে রাতে বন্ধুদের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের ফুড কোর্টে খেতে গিয়েছিলেন শাহরিয়ার আলম সাম্য। সে সময় উদ্যানের চিহ্নিত মাদক কারবারিদের হাতে ছিল আত্মরক্ষার্থে ব্যবহার করা ট্রেজার গান বা ইলেকট্রনিক গাড়ি। সেটি দেখতে চাওয়ায় সাম্যের সঙ্গে মাদক কারবারিদের এক গ্রুপের বাকবিতণ্ডা থেকে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় সাম্যকে সুইচ গিয়ার দিয়ে তার রানে আঘাত করেন রাব্বি নামের এক মাদক ব্যবসায়ী। তিনি জানান, এ হত্যাকাণ্ডে যুক্ত ৮ জনকে গ্রেপ্তার করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার সদস্যরা। এ নিয়ে সাম্য হত্যার ঘটনায় মোট ১১ জন গ্রেপ্তার হলো। ডিএমপি কমিশনার বলেন, গত ১৩ মে রাত ১১টা ৪৫ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে কতিপয় দুর্বৃত্তের হাতে নির্মমভাবে খুন হন সাম্য। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনার রাতে এই ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আহত অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার গুরুত্ব বিবেচনায় মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে গ্রেপ্তার ৩ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ, প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ সংক্রান্ত আরও ৮ জনকে গ্রেপ্তার করে।